তো হ্যালো গাইজ, আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটিতে থাকবে WBJEE 2026-এর কাট অফ এবং যেখানে জেইউর কাট অফ অ্যানালিসিসটা আমরা করব প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডস দেখে আর এই বছরের প্রশ্ন কেমন হয়েছে সেইগুলো দেখে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাচ্ছি জেইউর কীরকম ভর্তি হতে গেলে কীরকম মার্কস লাগবে এবং তার জন্য আমাদের যেতে হবে যে এবারের পেপারটা কীরকম হয়েছিল গত কয়েক বছরের তুলনায়। তো 2025 সালে যে প্রশ্নটি হয়েছিল সেটি তোমরা দেখতে পাচ্ছ, সেটা হয়েছিল মডারেট ডিফিকাল্টির, যেখানটাতে ম্যাথসটা ব্যালেন্স ছিল, যেটা প্রত্যেক বছরই থাকে, এবং তার সাথে ফিজিক্স আর কেমিস্ট্রি যে প্যাটার্নটা ছিল সেটি আগের যে বছরগুলোতে যেরকম থাকতো সেরকমই ছিল, এবং ওই জন্য র্যাঙ্ক কীরকম এসেছিলো সেটা তোমরা জানো। সেটা আমি এমনিও পরে বিস্তারিতভাবে জানাচ্ছি এই ভিডিওটিতে। তো এবার 2026-এর যে WBJEE হয়েছিল তার পেপারটা যদি আমরা দেখি, সেটাকে আমরা ডিফিকাল্টি লেভেল আগের তুলনায় একটু বেশি। তো এখানটাতে কারণ হচ্ছে গিয়ে প্রথমত যে ম্যাথস কোয়েশ্চেন্সটা হয়েছিল সেটা পোর্শনটা অনেক টাফ ছিল বলে অনেকে বলছে, মানে একটু লেন্দি ছিল, ক্যালকুলেটিভ ছিল এইসবের কারণে। এবং তাছাড়াও যদি তোমরা দেখো, ফিজিক্সে মেনলি এবার ফোকাস করা হচ্ছে কনসেপচুয়াল অ্যাপ্লিকেশানসের ওপর বেশি, রাদার দেন আগের বছরগুলোতে যেরকম হচ্ছিল যে ফিজিক্সের ফর্মুলাই পুট করে দিলে আনসার বেরিয়ে গেলে, এবার সেরকমটা পুরোপুরি ফিজিক্সে ছিল না। কিন্তু সুতরাং এই সব কারণে কাট অফ নামার কথা। কিন্তু আবার একটা জিনিসও তোমাদের ভাবতে হবে যে কম্পিটিশান বাড়ছে প্রত্যেকবার, আগের তুলনায় যারা পরীক্ষার্থী তাদের সংখ্যা বাড়ছে, এবং সেটার সঙ্গে সঙ্গে মানে যারা যারা পরীক্ষা দিচ্ছে ওরা বেশি করে পড়াশুনো করে যাচ্ছে, বেশি বেশি এখন সব জায়গাতেই যেন শেখানো হচ্ছে কীভাবে ট্রিক্স অ্যান্ড টিপস, সেইগুলোর মাধ্যমে অনেকে ইউজ করছে। সুতরাং কম্পিটিশান ওভারঅল বাড়ছে। কিন্তু এবারের কোয়েশ্চেন পেপারটা যদি দেখো, এবারটা হালকা ডিফিকাল্ট ছিল, কারণ ম্যাথটা তো টাফ ছিলই এবং তার সাথে ফিজিক্সটাতেও একটুখানি আলাদা ধরনের প্রশ্ন করা হয়েছিল। তো এবারে দেখা যাক যাদবপুরের কীরকম কী ব্রাঞ্চেসের কীরকম থাকে। তো আমি জেনারেল ক্যাটাগরি দিয়েই শুরু করব, এবং জেনারেল ক্যাটাগরিতে যে রাউন্ড 2 এক্সপেক্টেড আমি ধরছি, কারণ এটা 2025-এর থেকে এক্সপেক্ট করা, কারণ যেহেতু এবার পোস্টটা একটু টাফ হয়েছে তাই আশা করা যাচ্ছে যে এবার মার্কসটা কম হবে। তো এখানে আমরা র্যাঙ্কিংয়ের বেসিসে দেখছি। র্যাঙ্কিংয়ের বেসিসে প্রথমেই টপ অবশ্যই আসবে তোমার CSE যাদবপুরের, সেখানে সবচেয়ে বেশি কম্পিটিশান হওয়া উচিত। 267টা মানে যার র্যাঙ্ক 267 হবে সেই লাস্ট এই সিটটি পেতে পারে বলে প্রেডিক্ট করা যেতে পারে। আইটির ক্ষেত্রে সেরকম 525, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য সেটা 562, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 784, মেকানিক্যালের ক্ষেত্রে 1232, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 1176, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 2841 আসতে পারে। তারপরে চলে যাচ্ছি আমরা এবার জেনারেল ক্যাটাগরির সমস্ত ব্রাঞ্চগুলোর কাট অফ ম্যাক্সিমাম কত যেতে পারে র্যাঙ্ক অনুযায়ী। তো যেরকম তোমাদের বললাম, র্যাঙ্ক অনুযায়ী যদি CSE ব্রাঞ্চ দেখা যায়, লাস্ট জেনারেল র্যাঙ্ক যেটাতে ভর্তি হতে পারে সেটা এক্সপেক্ট করা আছে 267। এর সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 525, ইলেকট্রিক্যালের 784, ইনস্ট্রুমেন্টেশনের 927, পাওয়ারের 1064, কেমিক্যালের 1176, এরপরে মেকানিক্যালের 1232, এরপরে কনস্ট্রাকশনের 1568, সিভিলের 2841, ফুড অ্যান্ড টেকনোলজির 3136, মেটালার্জিক্যালের 3920, প্রিন্টিংয়ের ক্ষেত্রে 4704, আর্কিটেকচারের ক্ষেত্রে 6087, আর এর সাথে বি ফার্মার ক্ষেত্রে 5902 এরকম দাঁড়াতে পারে কাট অফ জেনারেলদের ক্ষেত্রে। কারণ তোমরা জানো যে যেই কম্পিটিশন লেভেলটা সেটি খুব টাফ হয়, এবং অনেকেই আছে জেইউতে WBJEE এক্সাম দিতে বসে জেইউতে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য, কারণ ধরা হয় অনেক IIT এবং NITর সমতুল্য
এর প্লেসমেন্ট হয় এবং এই সিএসসি আইটি থেকে খুব ভালো ভালো অ্যাভারেজের প্যাকেজ যায়। তো এরকমটা যাবে তোমাদের জেনারেল ক্যাটাগরির ব্রাঞ্চের কাট অফগুলো। এরপরে আমরা চলে আসছি এসসি ক্যাটাগরির কাট অফ। এসসি ক্যাটাগরির কাট অফে সিএসসি যেতে পারে 480 অবধি। আমি কিন্তু এগুলো সব র্যাঙ্ক বলছি, এর সাথে মার্কসের সম্পর্ক নেই। মানে মার্কস অবশ্যই এবার কমবে, কম মার্কসেও র্যাঙ্কটা কম হবে, কিন্তু তাও আমি এটা র্যাঙ্ক অনুযায়ী বলছি। আইটির ক্ষেত্রে 950, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে 1020, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 1420, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে 1680, পাওয়ারের ক্ষেত্রে 1930, কেমিক্যালের ক্ষেত্রে সেখানে 2130, মেকানিক্যালের ক্ষেত্রে 2230, কনস্ট্রাকশনের ক্ষেত্রে 2840, সিভিলের ক্ষেত্রে 5150, ফুড টেকনোলজির ক্ষেত্রে 5690, মেটালার্জির ক্ষেত্রে 7110, প্রিন্টিংয়ের ক্ষেত্রে 8530, আর্কিটেকচারের ক্ষেত্রে 11040 এবং বি ফার্মার ক্ষেত্রে সেটি যেতে পারে 10700 পর্যন্ত। সুতরাং এখানটাতেও ভালোই কম্পিটিশান রয়েছে এবং ধরা যেতে পারে যে এই বছর র্যাঙ্কগুলো একটু পিছবে আগের বারের তুলনায়। এরপরে আমরা চলে আসছি ওবিসিতে সিএসসি তোমাদের 385-তে ক্লোজ হতে পারে, আইটিতে 760, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনসে 815, ইলেকট্রিক্যালে 1135, ইনস্ট্রুমেন্টেশনে 1345, পাওয়ারের ক্ষেত্রে 1545, কেমিক্যালের ক্ষেত্রে 1705, মেকানিক্যালের ক্ষেত্রে 1785, কনস্ট্রাকশনের ক্ষেত্রে 2275, সিভিলের ক্ষেত্রে 4120, ফুড অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে 4555, মেটালার্জির ক্ষেত্রে 5685, প্রিন্টিংয়ের ক্ষেত্রে 6825, আর্কিটেকচারের ক্ষেত্রে 8835 আর বি ফার্মার ক্ষেত্রে 8560। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ব্রাঞ্চের হিসেবে ওবিসি এবং জেনারেলের কাট অফের কীরকম কী পার্থক্য হতে পারে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে বি ফার্মা এবং এখানে আর্কিটেকচারটায় খুব বেশি পার্থক্য সেরকম না থাকলেও যেগুলো মধ্যের ব্রাঞ্চ সেগুলোতে কিন্তু হেভি ডিফারেন্স থাকবে। তো এরকমটা হওয়ার আশা আছে এবং এখানে প্রিন্টিং, আর্কিটেকচার এবং বি ফার্মার খুব বেশি চাহিদা থাকবে বলে মনে করা হতে পারে। এবং অনেকেই যারা যদি টপ ব্রাঞ্চ না পায় ওবিসি, তারা পাওয়ার এবং কেমিক্যালটা অবশ্যই ট্রাই করতে পারে। ওগুলো একটু লোয়ার ব্রাঞ্চ আছে, কিন্তু ব্রাঞ্চগুলো থেকে অবশ্যই ভালো প্লেসমেন্ট হয়। এরপরে আমরা চলে যাচ্ছি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এসটি ক্যাটাগরি সিএসসি ক্লোজ হতে পারে 595-তে, আইটির জন্য লাস্ট র্যাঙ্ক হতে পারে 1180, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনসের জন্য 1225, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 1760, ইনস্ট্রুমেন্টেশনের জন্য 2080, পাওয়ারের ক্ষেত্রে 2390, কেমিক্যালের ক্ষেত্রে 2640, মেকানিক্যালের ক্ষেত্রে 2760, কনস্ট্রাকশনের ক্ষেত্রে 3520, সিভিলের জন্য 6380। এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন এবং সিভিল তার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে, প্রায় 3000-এর কাছাকাছি। এরপরে ফুড টেকে 7050, মেটালার্জিতে 8800, প্রিন্টিংয়ের ক্ষেত্রে 10560, আর্কিটেকচারের ক্ষেত্রে 13670, বি ফার্মার ক্ষেত্রে 13250। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরির সাথে তোমার জেনারেল র্যাঙ্কিংয়ের কিন্তু পার্থক্যটা অনেক। এই ব্রাঞ্চগুলোর এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবা। তো এরকম মনে হতে পারে। এবং এখানে অনেকেই আছে যে কনস্ট্রাকশন না নিয়ে সিভিলও নিতে পারে, সুতরাং সেই ক্ষেত্রে এই দুটোর মধ্যেও কিন্তু র্যাঙ্কিংয়ের উলটফের হতে পারে, অর্থাৎ সিভিলও কম র্যাঙ্কিংয়ে চলে যেতে পারে, কনস্ট্রাকশনও বেশি র্যাঙ্কিংয়ে চলে যেতে পারে। তো এখানটাতে মোটামুটিভাবে একটা সেফ মার্কস
অ্যানালিসিস দেয়া হয়েছে। এখানটাতে মোটামুটি যদি তোমার মার্কস 142-এর মধ্যে হয় এবং তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে হও তবে তুমি সিএসসি ব্রাঞ্চ পাবে। ওবিসির জন্য সিএসসি পেতে গেলে যাদবপুরে 138 পেতে হবে এবং এসসিদের ক্ষেত্রে 132, এসটিদের ক্ষেত্রে 126। মানে এইগুলো যদি তোমরা পাও তোমরা অবশ্যই ধরে রাখতে পারো যে তোমরা যাদবপুরে সিএসসি পেয়েই যাচ্ছ। তো এখানটাতে সিএসসির বিষয়টা আমরা বললাম। এবার চলে যাওয়া যাক আইটিতে। আইটিতে যদি জেনারেলে তোমরা চাও তাহলে 132, ওবিসিতে 126, এসসিতে 120 আর এসটিতে 114। এগুলো আমরা মার্কস অ্যানালিসিস করছি, এগুলো কিন্তু র্যাঙ্ক না, এইগুলো মার্কস পেতে হবে তোমার 200-র মধ্যে এইগুলো। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানসের ক্ষেত্রে 130, ওবিসির ক্ষেত্রে 124 এবং এসসির ক্ষেত্রে 118, এসটির ক্ষেত্রে 112 পেতে হবে। এবং এই তিনটে ব্রাঞ্চ সিএসসি, ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, এই তিনটে যেহেতু নন কোর ব্রাঞ্চ, সুতরাং এই নন কোর ব্রাঞ্চগুলোতে কিন্তু খুব বেশি চাহিদা থাকবে এবং এখান থেকে যে প্লেসমেন্টগুলি হয়েছে সেগুলো কিন্তু যেগুলো অ্যাভারেজ স্যালারি সেইগুলো কিন্তু অনেক পরিমাণে, মানে তোমরা ধরে রাখতে পারো প্রায় 30 LPM মতো তো হবেই, খুব কম করে হলেও। অনেক ক্ষেত্রেই দেখা যায় এটি বেড়ে কখনো কখনো 50 LPA অবধিও যায়, 50 LPA। তো এরকম ব্যাপারটা থাকবে। তো এরপরে আমরা চলে যাই কোর ব্রাঞ্চগুলোতে। তো এরপরে আমরা যাচ্ছি কোর ব্রাঞ্চগুলোয় এবং সেই কোর ব্রাঞ্চগুলোতে প্রথমেই আসবে তোমার ইলেকট্রিক্যালে তোমার 124 মার্কস পেতে হবে জেনারেলে, ওবিসিতে 118, এসসিতে 112, এসটিতে 106। সেখানে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, যেই ইনস্ট্রুমেন্টেশনের সাথে যে ইলেকট্রনিক্সের পার্টটা, আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বলছি না, এখন আমি ইনস্ট্রুমেন্টেশনের কথা বলছি, সেটাতে 121 পেতে হবে জেনারেলে, ওবিসিতে 115, এসসিতে 109, এসটিতে 103। এবার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 118 পেতে হবে জেনারেলে, ওবিসিতে পেতে হবে 112, এসসিতে পেতে হবে 106, এসটিতে পেতে হবে 100। এরপরে চলে আসছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 116 জেনারেলে, 110 ওবিসিতে, এসসিতে 104 এবং এসটিতে 98। এরপরে চলে আসছি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 114 জেনারেলে, ওবিসিতে 108, এরপরে 102 এসসিতে এবং এসটিতে 96 মার্কস তোমার পেতে হবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 108 সেফ মার্কস ফর জেনারেল, ওবিসিতে 102, এসসিতে 98, এসটিতে 92। এই মার্কসগুলো দরকার হবে। সিভিলের ক্ষেত্রে 94 মার্কস লাগবে জেনারেলে, ওবিসিতে 90, এসসিতে 84 এবং এসটিতে 78 মার্কস লাগবে। এরপরে ফুড টেক অ্যান্ড বায়োকেমিক্যালে তোমার 90 মার্কস সিকিওর করবে জেনারেলের জন্য তোমার সিট, এবং 86 মার্কস হলে ওবিসিতে এবং এসসির জন্য 80 এবং এসটির জন্য 74 লাগবে। এরপরে আসছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং জেনারেলের ক্ষেত্রে 82, ওবিসির ক্ষেত্রে 78, এসসির ক্ষেত্রে 72 এবং এসটির ক্ষেত্রে 66। প্রিন্টিংয়ের ক্ষেত্রে 74, ওবিসির ক্ষেত্রে 70, এসসির ক্ষেত্রে 64 এবং এসটির ক্ষেত্রে 58 লাগবে। এরপর আমরা চলে আসবো আর্কিটেকচারের জন্য 66 মার্কস লাগবে জেনারেলে, ওবিসিতে 62, এসসিদের 56 এবং এসটিদের ওবিসি। বি ফার্মাতে 68% জেনারেল, ওবিসিতে 64% আর এসসিদের ক্ষেত্রে 58%, মানে 58 মার্কস পেতে হবে 200-র মধ্যে। আর এসটিদের ক্ষেত্রে সেখানে তোমার 52 মার্কস পেতে হবে আউট অফ 200। এখানে বলে রাখি এই বছরের নতুন নিয়ম অনুযায়ী আগে ছিল ওবিসি ক্ষেত্রে এ আর ছিল বি, কিন্তু এইবার থেকে এই এ এবং বি এটি পুরোপুরি মুছে গেছে এবং 2010 সালের আগের যে জনগোষ্ঠীগুলো ছিল সেই 66টা জনগোষ্ঠীর হিসেবে এবার থেকে ওবিসি নির্ধারিত হবে।
তো যারা তোমরা ওবিসি দিয়েছিলে কিন্তু তোমরা ওই 66টি জনগোষ্ঠীর মধ্যে পড়ছো না, তাদেরকে কিন্তু ফর্মের ওখানে জেনারেল লিখতে হবে। আর যারা যারা ওই জনগোষ্ঠীর মধ্যে পড়ছো তাদেরকে সেটাকে ডাব্লিউবিজির ওয়েবসাইটে গিয়ে সেখানটাতে গিয়ে তোমাদের কি জনগোষ্ঠী সেটাকে দিয়ে আসতে হবে, এবং পরবর্তীকালে যখন তোমরা অ্যাডমিশন করবে তখন যেই তোমাদের সার্টিফিকেট আছে ওবিসি সার্টিফিকেট, যেখানটা তোমাদের লেখা আছে তোমাদের কি ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ো, মানে কি জাতি, সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এবং এখানে ওবিসির সংরক্ষণ কিন্তু থাকবে মাত্র 7%। তো যাওয়া যাক নেক্সট কী কী ফ্যাক্টর আছে যেগুলো এই ইঞ্জিনিয়ারিং কলেজের কাট আপগুলোকে চেঞ্জ করে দিতে পারে। তো সবার প্রথমে আসবে রিজার্ভেশন ক্যাটাগরি চেঞ্জেস। যেহেতু তোমাদের এক্ষুনি আমি বললাম ওবিসিতে যেরকম 7% হয়ে গেছে এবং ওবিসি এ এবং বি ওখান থেকে সরে গেছে, এবং ওবিসি এ বি এর মধ্যে অনেক জনগোষ্ঠী বাদ চলে যাচ্ছে, মাত্র 66টা জনগোষ্ঠীর অন্তর্ভুক্তরাই ওবিসি হিসেবে গণ্য হবে। সুতরাং এই জন্য যেই সিট রিজার্ভ ছিল সেই সিট পুলগুলো রিজার্ভের সেইগুলো চেঞ্জ হতে পারে, যার জন্য সেখানটাতে চেঞ্জেস আসতে পারে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেহেতু চেঞ্জ হবে, এবং প্রত্যেক বছরের মতো যেহেতু নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস বাড়তেও পারে, কিন্তু আশা করা আছে যেহেতু প্রত্যেক বছরের যেরকম থাকে ওবিসি দুটো পার্টে এ অ্যান্ড বি, এবং সেখানে যখন কেটে গিয়ে যখন একটা হয়ে এতটা কমে আসছে, সুতরাং বলা যেতে পারে যারা জেনুইন এবিসি এখন পাচ্ছ তাদের চান্সেসটা অনেক হাই। এবং যারা যারা এতদিন ওবিসিতে ছিলে, ভালো রেজাল্ট করেছো, মানে তোমরা জানতে ওবিসি আছো কিন্তু ভালো রেজাল্ট করেছো এবং তোমাদের কোনো কারণে 66টা জনগোষ্ঠীর মধ্যে নেই, তোমরা জেনারেলে চলে আসলে তাহলে জেনারেলের কাট অফটাও সেভাবে চেঞ্জেস হতে পারে। তো এই একটা রিজার্ভেশন ক্রাইটেরিয়ার একটা ব্যাপার আছে এই কাট অফ চেঞ্জেসের ক্ষেত্রে। এছাড়া এই সিট ম্যাট্রিক্স প্রত্যেকটা কলেজ জানিয়ে দেবে কীরকম সিট তারা রেখেছে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য। সেই অনুযায়ী সিট যেই ডিস্ট্রিবিউশন হবে সেটার ওপরও এফেক্ট পড়ে। এবং তোমাদের জানিয়ে রাখি এখনও অবধি যাদবপুর আগেই জানিয়েছিল যে এবার থেকে তারা আর ডাব্লিউবিজিতে অংশগ্রহণ করবে না, মানে ডাব্লিউবিজির মাধ্যমে অ্যাডমিশন হবে না যাদবপুরে, কিন্তু আপাতত কিন্তু কোনো অফিসিয়ালি নোটিশ আসেনি এখনও পর্যন্ত। যতদূর খবর তাতে কিন্তু ডাব্লিউবিজির মাধ্যমে এবারেও যাদবপুরে অ্যাডমিশন নেওয়ার কথা। এবং এই বিষয়ে যদি তোমরা কোনো তথ্য জানতে চাও, কোনো লেটেস্ট আপডেট জানতে চাও, তবে আমাদের এই চ্যানেল এক্সাম রোডম্যাপের সাথে জুড়ে থাকবা, সেখানে তোমরা পেয়ে যাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং এরপরে আমরা চলে আসি কাউন্সিলিং। এবার কাউন্সিলিং ক্ষেত্রেও ব্যাপার থাকে, কখনো কখনো যেরকম লাস্টবার ছিল যে অনলি 2টো রাউন্ড হবে, রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2, কিন্তু তার আগে ছিল যে 3টে রাউন্ড হতো, যেখানটাতে মপ আপ বলে থার্ড রাউন্ডটা রাখা হতো, থার্ড রাউন্ডটা অ্যাজ মপ আপ। তো এই মপ আপ রাউন্ডটা এবার থাকবে কি না সেটি তো এখনও জানা নেই, যখন কাউন্সিলিংয়ের ইনফরমেশন বুলেটিন আসবে তখন জানা যাবে। সেই তথ্য তো অবশ্যই আমরা চ্যানেলে আপলোড করে দেবো। এবং মপ আপ রাউন্ড যদি থাকে তবে কীরকম সিটের চেঞ্জেস হতে পারে, রাউন্ড 1 আর 2 থাকলে কীরকম চেঞ্জেস হতে পারে সেটার উপর অনেক ডিপেন্ড করে। কারণ অনেকে থাকে যে রাউন্ড 2তেও ভালো কলেজ পেলে ছেড়ে দেয় যে মপ আপে গিয়ে তারা নেবে, এবং তারা অনেক সময় মপ আপে পায় না, সুতরাং সেখানে কাট অফটা বেড়ে যায় অন্য কলেজে আসলে, এরকমও ব্যাপার থাকে। যদি যদি মপ আপ না থাকে তবে রাউন্ড 1 আর রাউন্ড 2ই থাকবে মেনলি, আর যদি মপ আপ থাকে তাহলে রাউন্ড 3টাই ইন্ট্রোডিউস করা হবে। এবং সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন যেই চেঞ্জেসগুলো হয় সেটি অনেক কমে আসবে র্যাঙ্কের কাট অফ ডিসেন্ট্রালাইজেশনের সময়। কিন্তু যদি এখানটাতে যদি রাউন্ড 3 ইন্ট্রোডিউস না হয় আগের বছরের মতো, তাহলে ডিসেন্ট্রালাইজডের সময় যখন কলেজ চেঞ্জ করা যায় সেই সময় কিন্তু র্যাঙ্কের অনেকটা ফ্ল্যাকচুয়েশন আসবে। আর তার সাথে সাথে এবার আসা যাক র্যাঙ্ক ফ্ল্যাকচুয়েশনস। এবং যদিও একটা স্টেবল ট্রেন্ড আনার আমরা চেষ্টা করেছি, কিন্তু তবুও তোমরা জানো যে কখনোই এই যেই গ্রাফগুলো সেগুলো স্টেবল হয় না,
এখানে প্রত্যেক বছর টপ র্যাঙ্কারদের পারফরমেন্সও এক টাইপের থাকে না, কখনো অনেক বেশি থাকে। মানে আমি টপার্সদের কথা বলছি, মানে টপ 2% যারা স্কোর করছে পুরো এক্সামে, তাদের রেজাল্টগুলোর ওপরেও ডিপেন্ড করে কী রকম র্যাঙ্ক ফ্ল্যাকচুয়েশন হবে এবং এক্সামের ডিফিকাল্টি লেভেল যেটা তোমাদের বলছিলাম। কিন্তু এবার আশা করা যাচ্ছে র্যাঙ্কসগুলো কম নাম্বারেও একটু কম হবে, কারণ এবার এক্সামের ডিফিকাল্টি লেভেল কিন্তু একটু বেশি ছিল, যদিও এবার কম্পিটিশনও বেশি ছিল সেটা তোমরাও জানো, কিন্তু তাও আশা করা যাচ্ছে কাট অফটা এবার কমবে। এবার চলে আসা যাক অবশেষে, আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। এবং আজকে থাকলো আমাদের বিষয় যাদবপুর ইউনিভার্সিটির কাট অফ। তো এরপরে তোমরা যদি চাও, আমরা এরপরে তোমাদেরকে কল্যাণী গভর্নমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি, জলপাইগুড়ি গভর্নমেন্টের মতো সরকারি কলেজগুলো এবং তার সাথে যেই সমস্ত টপ প্রাইভেট কলেজ আছে যেটা ডাব্লিউবিজির মাধ্যমে ভর্তি হওয়া যায়, যেমন হেরিটেজ, এনএসিসি, হলদিয়া, টেকনো, এইসব কলেজ সম্পর্কেও আমরা এরকম বিস্তারিত কাট অফ অ্যানালিসিস করব। এবং তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেল এক্সাম রোডম্যাপ। আর তবে বাই বাই।